মেদিনীপুর সিটিজেন ফর জাস্টিস মেদিনীপুর সহ 43টি সংগঠনের আহ্বানে নাগরিক সভা ছিল মেদিনীপুরে। সেই নাগরিক সভাতে মূল বক্তা ছিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতো। অভয়ের ন্যায় বিচারের দাবিতে এই সভায় অভয়ের ন্যায় বিচারের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনকারী ডাক্তারদের উপর শাসক আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে অনিকেত কি বললেন শোনাবো। আর্জিকর ইস্যু এখনো বিচার পেল না, প্রথমে এটা নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে কথা তো দিনের আলোর মতন পরিষ্কার যে আমরা কি দেখেছি। আমরা শুরুর দিন থেকে যে কথা বলেছি যে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত, এই প্রশ্নটা পরিষ্কারভাবে রাখতে হবে। এই ঘটনার মোটিভ কি ছিল, এই ছিল আমাদের দুটো মূলত প্রশ্ন। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে সঞ্জয় রায় একজন অভিযুক্ত, তার বিরুদ্ধে যে সার্কামস্ট্যান্সিয়াল যে এভিডেন্স আছে, ডিএনএর যে এভিডেন্স আছে, সেই জায়গা থেকে বর্তমানে সেশন কোর্ট আমৃত্যু কারাবাসের সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু যে প্রশ্নটা এখনো থাকছে না সেটা হচ্ছে যে সঞ্জয়ের সাথে আর কারা, এবং মোটিভ কি ছিল, উদ্দেশ্য কি ছিল। প্রাইমারি চার্জশিটে যে সিবিআই যে ইনভেস্টিগেশন হাসাবের কথা বলেছে, এভিডেন্স ডিস্ট্রাকশনের কথা বলেছে, এভিডেন্স টেম্পারের যে তথ্য কথা বলেছে, তাহলে তারা এখনো জামিনে মুক্ত কেন? সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দেবেন না কেন? বা কার নির্দেশে একজন কলেজের প্রিন্সিপাল এবং একটা থানার ওসি এভিডেন্স টেম্পার করতে গেল? কাকে বাঁচানোর জন্য একজন টালা থানার ওসি বা একজন প্রিন্সিপাল এভিডেন্স টেম্পার বা ডিস্ট্রাকশন বা ইনভেস্টিগেশন হাসাব করার চেষ্টা হয়? তাহলে এই সামগ্রিক জায়গাটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে যে একাধিক ব্যক্তি ডিএনএ সিএসএফ এর যে রিপোর্ট অনুযায়ী, ডিএনএ রিপোর্ট অনুযায়ী যে জায়গাটা পরিষ্কার যে একাধিক ব্যক্তি জড়িত, তাহলে তারা কারা, আর এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাব যে হয়েছে তাহলে তাদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট, এবং কেন তারা এভিডেন্স টেম্পার করলো, কি ছিল তাদের উদ্দেশ্য, এই সামগ্রিক চিত্রটা হলে আমরা মনে করবো যে বিচার হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই অভিযুক্ত সঞ্জয়ের সাজা হয়েছে, বিচারের পথে একটা ধাপ বলা যেতে পারে। কিন্তু বাকি যে সামগ্রিক চিত্রটার কথা বললাম, এটা ক্লিয়ার হলে আমরা মনে করবো ন্যায় বিচার হয়েছে। আমাদের দাবিগুলোর মধ্যে একটা অন্যতম দাবি ছিল যে মেডিকেল কলেজগুলোতে নির্বাচন, মুখ্যমন্ত্রীর সময়সীমাও দিয়েছিল, ফেব্রুয়ারি মাস শেষ হতে যায়, কিছু এগুলো না। যেটা বলার সেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যে যদি মার্চ মাসে নির্বাচন করতে হয়, তাহলে যে তোড়জোড় বা যে নর্মাল যে প্রসেস, সেই প্রসেস মেডিকেল কলেজের অভ্যন্তরে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে স্বাভাবিকভাবেই এই কথা বলা যায়, বলা সময় এসছে যে তিনি হয়তো এই প্রতিশ্রুতি যা রেখেছিলেন সেই প্রতিশ্রুতি তিনি পালন করবেন। তাহলে এই ঘটনা নতুন কিছু নয়। আমরা তো চেয়েছিলাম যে স্বাস্থ্য পরিকাঠামোর জন্য সেন্টার রেফারেল সিস্টেম, সেই রেফারেল সিস্টেমের কি অবস্থা? আমরা তো চেয়েছিলাম বেড মনিটরিং ভ্যাকেন্সি সিস্টেম, তার কি অবস্থা? আমরা তো চেয়েছিলাম জিডিএমও রিক্রুটমেন্ট, চিকিৎসক রিক্রুটমেন্ট কি অবস্থা? আমরা তো চেয়েছিলাম শিক্ষক চিকিৎসকের রিক্রুটমেন্ট, প্রপার রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ, তার আজ কি অবস্থা? আমরা তো চেয়েছিলাম হেলথ রিক্রুটমেন্টের তদন্ত হয়ে তাদের শাস্তির ব্যবস্থা। আমরা তো চেয়েছিলাম অভিজ্ঞ বিরূপাক্ষের যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া থেকে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাহলে স্বাভাবিকভাবেই রাজ্য প্রশাসন বা রাজ্য সরকার একটা জায়গায় বদ্ধপরিকর এই দুর্নীতিকে সাথে থাকতে, দুর্নীতিকে বজায় রাখতে, দুর্নীতিকে কন্টিনিউ করতে, থ্রেড কালচারকে বজায় রাখতে, থ্রেড কালচারকে কন্টিনিউ করতে, এটাই বোঝা যায়। এত আন্দোলন তারপরেও কি শুধুমাত্র সান্ত্বনাই পাচ্ছেন আপনারা, মানে যে হবে এই ধরনের, মানে হচ্ছে হবে এটাই, কাজের কাজ কিছুই হচ্ছে যে জায়গাটা বলার, তাহলে আন্দোলন কি দিয়েছে? আন্দোলন দিয়েছে সিপির পদত্যাগ। যে যদি 10 দফা দাবির কথা বলেন, সেই 10 দফা দাবির ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু দাবি অ্যাচিভ হয়েছে আন্দোলনের জায়গা থেকে। সেটা সিপির ট্রান্সফার থেকে শুরু করে ডিএমই ডিএসসি ট্রান্সফার, স্বাস্থ্য ব্যবস্থার রদবদল, সিসিটিভি ফুটেজ বিভিন্ন মেডিকেল কলেজে বসেছে, রেস্টরুম বিভিন্ন মেডিকেল কলেজে তৈরি হয়েছে। এর ছাড়াও আপনাকে বৃহত্তর পরিসরে দেখতে হবে যে একটা আন্দোলনকে যদি আপনাকে বিচার করতে হয়, তাহলে আইন অমান্য আন্দোলন ব্যর্থ হয়েছে। তাহলে কি আইন অমান্য আন্দোলন ভুল ছিল? ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল, তাহলে কি ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছে? খিলাফত আন্দোলন ব্যর্থ হয়েছিল, তাহলে কি খিলাফত আন্দোলন ব্যর্থ ছিল? তাহলে একটা আন্দোলনকে এই ধরনের চেতনার জায়গা থেকে বিচার করাটা উচিত না। তাহলে আন্দোলন কি দিয়েছে? ভারত ছাড়ো আন্দোলনকে যেমন ভারত স্বাধীনতার ভিত্তিপ্রস্তর দিয়েছে, ঠিক সেরকমই এই আন্দোলন যে নাগরিক চেতনার জন্ম দিয়েছে, সেই নাগরিক চেতনা দিয়ে নাগরিক প্রতিরোধের জায়গা যদি কন্টিনিউ থাকে, কন্টিনিউ রক্ষা করা যায়, যা এই গণকনভেনশন বা গণকনভেনশনের মাধ্যমে আমরা রক্ষা করার চেষ্টা করছি, নাগরিকরা যে জায়গাটা চেষ্টা করছে, যদি এই সম্মিলিত চেষ্টার প্রয়াস থাকে, তাহলে এই দাবি অ্যাচিভ হওয়ার সময়ের অপেক্ষা।